অরু বাড়ি ফেরে বিকালে, নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। এসেই বিছানায় শটান করে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আজকে যেই পরিমাণে খাটিয়েছে তাকে শুভ্র, অফিসে যাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছে। এত কঠিন কঠিন সব কাজ, প্রথম দিনেই এত কাজ কেউ কি করে দেয়? অরুর নিজেকে এতটা অসহায় লাগছে। আঙ্কেল আন্টি এখানে এনে শুভ্রের কাঁধে কেন তাকে গছিয়ে দিল? সে এত কিছুর চরম দুঃখে বিছানায় টানা 3 মিনিট গড়াগড়ি করলো। এরপর উঠে বসলো তড়াক করে। পিছে তাকিয়ে দেখলো ভেজা চুলে বিছানার কিছু কিছু অংশ ভিজে গিয়েছে। এখনো চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। অরুর এবার বিরক্ত হলো খুব। উঠে গিয়ে চেয়ার থেকে তোয়ালেটা নিয়ে কোমর ছড়ানো চুলগুলো ভালো করে মুছে নিল। তখনই দরজায় নক হলো। সে বিরক্তিকর ফাঁপা শ্বাস ফেলল, গিয়ে দরজাটা খুলে দিল। শুভ্রকে সামনে দেখে স্বাভাবিক চোখ মুখ হয়ে এলো তুলনামূলক শক্ত। ওর ভুরু কুঁচকায়। জি। শুভ্র বলল, নাস্তা দেওয়া আছে টেবিলে, খেতে এসো। বলে দাঁড়ালো না আর সে, চলে গেল। অরু মুখ খিচিয়ে সেই দিকেই চেয়ে রইল। অতঃপর সকালের ঘটনাটা মনে পড়তেই সে হুড়মুড়িয়ে হেঁটে ডাইনিং এর কাছে চলে গেল। দেখল শুভ্রকে, টেবিলে কফির মগ রাখা, তার সামনে ল্যাপটপটা রাখা, নিজ মনেই টাইপ করছে। এর মাঝে 2 কি 3 বার কফিতে চুমুকও দিয়েছে। অরু এসে ক্ষেপে বলল, আপনি এমন কেন? শুভ্র চমকে গেল। সরি। আমার সাথে সারাদিন মিসবিহেভ করে নাও ইউ আর টকিং লাইক ইট ওয়াজ নাথিং। শুভ্র ভুরু কুঁচকিয়ে তাকালো। তো? ওর রাগ এবার পাহাড় ডিঙ্গালো। আপনি আমাকে সবার সামনে অপমান করেছেন, আপনার এতে কোনো কিছুতেই যায় আসে না? এভাবে কারোর সাথে থাকা যায়? সিরিয়াসলি শুভ্র? শুভ্র বিশেষ ভাবাবেগ দেখালো না, নির্লিপ্ত থেকে বলল, না থাকতে পারলে থেকো না, চলে যাও। অরু অবিশ্বাস চোখে চাইল। কি? লিভ ফ্রম মাই হাউস? গো এহেড। অরু শ্বাস গলায় আটকে এলো। সে চুপচাপ দেখে গেল সামনে বসা লোকটাকে। কথাগুলো মস্তিষ্কে চরমভাবে আঘাত করতেই সে হনহনিয়ে হেঁটে নিজের ঘরে গেল। শুভ্র ঠোঁট বাঁকিয়ে হাসল। এই মেয়ে অকাত, তার ভালোই জানা আছে। বেশি হলে আর কি বা করবে? কাঁদবে, ব্যাস এতটুকুই। সে উঠে গিয়ে নিচের ঘরে এলো, দরজাটা আটকে বিছানায় শুয়ে পড়ল। মেয়েটাকে প্যারা লাগছে, আবার অদ্ভুতও লাগছে। মেয়েটাকে সহ্য হচ্ছে না, এবার এড়িয়েও চলতে পারছে না। ওর সামনে এলে অতীত স্মরণ হচ্ছে, দূরে গেলে অদ্ভুত রকমের অসহায় লাগছে। নিজের সাথে দ্বন্দ্বে জড়াতে জড়াতে ক্লান্ত শুভ্র। একটু রিফ্রেশমেন্টের দরকার, ঘুম দরকার। ঘুম আসছে না। সে মাথার নিচে এক হাত রেখে ওপরের ছাদের দিকে চেয়ে রইল। সে কি খুব বেশি রুড বিহেভিয়ার করেছে ওর সাথে? বেশি বেশি করেছে। শুভ্রর অদ্ভুত লাগছে, বড্ড অদ্ভুত। অরু রুমে এসে নিজের লাগেজটা নামালো, চেন খুলে ফোনটা হাতে নিল। মেরিনার নাম্বারটা ডায়াল করে পাশে রাখলো। রিং হচ্ছে, শোনা যাচ্ছে। অরু ওয়ার্ড্রব খুলে একে একে নিজের জামা কাপড় বের করে এনে বিছানার স্তূপ করে রাখলো। এক একটা কাপড় ভাঁজ করে ব্যাগে ভরতে লাগলো। ফাঁকে ফোনের দিকে চেয়ে দেখলো কলটা রিসিভ হয়েছে। ওপাশ থেকে মেরিনার গলাও শোনা গেল। হ্যালো অরু। অরু ফোনটা নিয়ে কানে ঠেকালো, বলল, আমি এখানে থাকবো না আন্টি। মেরিনা অবাক হলো। কেন, কি হয়েছে? কি করেছে ও? কি করেনি আন্টি? উঠতে বসতে শুভ্র আমাকে অপমান করছে। আজকে প্রথম দিনেই অফিসে গাধার খাটুনি খাটিয়েছে, যা তা লোকের সামনে বলেছে আমাকে। ইনফ্যাক্ট এখন আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতেও বলেছে। তারপরেও বলবে কি করেছে? মেরিনা তাজ্জব বনে গেল ছেলের ব্যাপারে অভিযোগ শুনে। অসম্ভব বিস্ময় নিয়ে বলল, শুভ্র এসব বলেছে? ও তো এমন না ওরও। ও এমন কেন করতে যাবে? সেটা আমি কিভাবে বলবো? সব কিছুতে আমার পেছনে পড়ে থাকে আন্টি। আমি এটা বুঝতে পারছি না, তোমরা কেন আমাকে শুভ্রের ঘাড়ে গচিয়ে দিচ্ছ? মেরিনা মৃদু ধমকে বলল, অরু কিসব বলছিস? শুভ্র তোর স্বামী হয়, এখানে ঘাড়ে গচিয়ে দেওয়ার প্রশ্ন কেন উঠছে? অরু নিজেকে সামলানোর চেষ্টা করে বলল,
এছাড়া আর কোনো শব্দ এসবের সাথে যায় না। শুভ্রের আচরণে আমি এতটুকু তো বুঝে গিয়েছি, সে আমাকে এখানে মোটেও চায় না। জোর করে সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছুই না। মেরিনা অরুকে শান্ত করার তাগিদে বলল, অরু থাম মা, শান্ত হয় একটু। আমি শুভ্রের সাথে কথা বলবো এই নিয়ে, তুই রাগটা একটু কমা মা। অরু তপ্ত শ্বাস ফেলল, শান্ত গলায় বলল, আমি এখানে থাকবো না। ওনার মতো মানুষের সাথে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, ভালো মতো থাকতে চেয়েছি, এই সম্পর্কটাকে একটা সুযোগ অবধি দিতেও চেয়েছি। তবে শুভ্র তো শুভ্রই, তার এমন ব্যবহারে এখন তাকে মেনে নেওয়া বা সুযোগ দেওয়ার আর কোনো প্রশ্নই আসে না। মেরিনা হতভম্ব হয়ে গেল। অরু, মাথা ঠান্ডা কর মা, ভুলভাল কোনো ডিসিশন নিও না, পরে তুমি রিগ্রেট করবে। অরু তাচ্ছিল্য করে হাসল, ফোনটা কেটে দিল তৎক্ষণাৎ। ওপাশ থেকে মেরিনা তখনও কথা বলছেন। অরুর প্রচণ্ড অদ্ভুত লাগছে। সে জামা কাপড়গুলো লাগেজে ভরে চেনটা আটকালো, গিয়ে ঘরের দরজাটা খুলল। ফোনটা এক হাতে নিয়ে আরেক হাতে ব্যাগটা নিয়ে বের হলো ঘর ছেড়ে। সব দিকে নজর বুলিয়েও শুভ্রকে নজরে এলো না। অরুর রাগে কপালে ভাঁজ টান টান হয়ে এলো। বিশ্রী রকমের অনুভূতিরা বাসা বাঁধল মনে, মস্তিষ্কে। চোখে জল টইটম্বুর তখন, বক্ষপিঞ্জরে অদ্ভুত রকমের তিক্ত ব্যথা, কণ্ঠনালী রোধ হয়ে আসছে কান্না আটকানোর তাগিদে। অরু ব্যাগ টেনে দরজাটা খোলে, এরপর বেরিয়ে গেল ঘর ছেড়ে। ফোন বাজার শব্দে ঘুম ভাঙল শুভ্রর। তখন ঠিক কটা বাজে তা ঠিক খেয়াল নেই। ফোনটা বাজতে বাজতেই কেটে গিয়েছে। মস্তিষ্ক থিতিয়ে আসে সদ্য ঘুম ভাঙায়। তৎক্ষণাৎ সে বুঝল না কিছুই। চোখ পিটপিট করে খুলে চাইল, ওপরে ছাদের দিকে তাকালো। আশেপাশের সব বুঝতে সময় নিল। তখনই আবারও বেজে উঠল ফোনটা। শুভ্র চমকে উঠে আশেপাশে তাকালো। বিছানায় এদিক সেদিক হাতড়ে ফোনটা পেল হাতে। তড়িঘড়ি করে ফোনটা সামনে নিয়ে দেখলো মায়ের ফোন। শুভ্র বালিশে ফের মাথা ঠেকিয়ে শুলো। সময় নিয়ে গলাটা পরিষ্কার করে ফোনটা রিসিভ করলো। চোখ কুঁচকে তার ওপরে কনুই রেখে ফোনটা কানে গুজলো। ঘুমো ঘুমো কণ্ঠে বলল, হ্যাঁ মা। মেরিনার দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠস্বর শোনা গেল, শুভ্র, কোথায় তুই এখন? শুভ্র তার গলা শুনে চোখ থেকে হাতটা সরালো। ভুরু কুঁচকে বলল, কোথায় থাকবো, ফ্ল্যাটেই আছি। কেন, কিছু কি হয়েছে? ওরও কোথায়? কোথায় থাকবে, ওর রুমেই হয়তো। হয়তো? শুভ্র অপ্রস্তুত বোধ করলো মায়ের কথার ভঙ্গিতে। কপাল আঙ্গুলে চেপে ধরলো বিরক্তিতে। সময় নিয়ে বলো, কি হয়েছে বলবে? কি হয়নি শুভ্র, কি হয়নি? অরুকে কি বলেছ তুমি? টেল মি, আই নিড দ্য এক্সপ্লেনেশন। অরুকে আমি তোমার দায়িত্বে ওখানে রেখে এসেছি কি এইসবের জন্য? তোমার ওকে পছন্দ না হলে বলে দিতে আমাদের, উই উড টেক হার ব্যাক টু বাংলাদেশ। তবে এসব ধরনের কথার আচরণটা কি? উহুম। তোমার ওকে পছন্দ না হলে বলে দিতে আমাদের, উই উড টেক হার ব্যাক টু দ্য বাংলাদেশ। তবে এইসব কি ধরনের আচরণ? মেরিনার কণ্ঠে প্রচণ্ড অসন্তোষ প্রকাশ পেল। শুভ্র মাত্রাতিরিক্ত বিস্ময় নিয়ে বলল, কি সব বলছো? আমি কি বলবো অরুকে? আমি কি করেছি? তুমি জানো না তুমি কি করেছো? আবার জিজ্ঞেস করছো কেন? অরু তোমার কাছে কি কমপ্লেন করেছে আমার ব্যাপারে? শুভ্র গলার স্বরটা কেমন যেন গম্ভীর হয়ে এলো এই পর্যায়ে। মেরিনা তার সেই প্রশ্নের ধারও ধারল না, ব্যগ্র কণ্ঠে বলল, ওরও কোথায় এখন? তুমি ওর ঘরে যাও, দেখো ও আছে কিনা। কেন থাকবে না মা? ফর গডস সেক, শুধু শুধু কেন এমন করছো? কি হয়েছে বলো তো? তুমি যাবে শুভ্র? শুভ্র তিরিক্ষি বিরক্ত হয়ে কমফোর্টার সরালো কোমর থেকে। বিছানা ছেড়ে নেমে স্লিপার্সে পা গলিয়ে উঠে দাঁড়ালো। ত্রস্ত পায়ে হেঁটে গিয়ে অরুর ঘরের সামনে এসে দাঁড়ালো সেকেন্ডের ব্যবধানে। দরজা ভেজানো ভেতর থেকে। শুভ্র দরজায় নক করলো, গলা বাড়িয়ে ডাকলো, অরু। সাড়া এলো না। শুভ্র ফের ডাকলো, অরু, বাইরে এসো একটু। এবারও সাড়া না পেলে শুভ্র দরজাটা খুলতে বাধ্য হলো এক প্রকার। খুলে মাথায় ঢোকালো এক ফাঁকে।
ডাকলো, অরু। সারা ঘরে চোখ বুলিয়েও যখন অরুকে দেখল না, তখন শুভ্র ব্যগ্র হয়ে ভেতরে প্রবেশ করলো। আশেপাশে চাইলো ত্রস্ত চোখে। উৎকণ্ঠিত হয়ে সারা ঘর খুঁজে চলল মেয়েটাকে। মনে হলো বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। বিচিত্র ধর্মী বিশ্রী অনুভূতিতে ভেতরটা পুড়ে গেল। শুভ্র কানে গুজে রাখা ফোনটা হাতে থেকে তখনও মেরিনার গলা আসছে, শুভ্র, কিরে, পেলি মেয়েটাকে? কই ও? শুভ্র কান থেকে ফোনটা নামালো, নৈঃশব্দে কেটে দিল কল। ছুটে ঘর থেকে বেরিয়ে এলো। সারা বাড়িময় খুঁজে চলল অরুকে। দুশ্চিন্তারা গ্রাস করে নিচ্ছে তাকে। অরু কি তার কথাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ভেবে নিয়েছে? সত্যি সত্যি কি বাড়ি ছেড়ে চলে গিয়েছে? শিট, শিট। শুভ্র নিজের চুল খামছে ধরল নিজের প্রতি তীব্র আক্রোশে। অরু এখানের রাস্তাঘাট মোটামুটি চিনলেও তেমন একটা তো চেনে না। যদি কিছু হয়ে যায়? এত রাতে একা কোথায় যাবে মেয়েটা? এতটা বোকার মতো কাজ সে কি করে করলো? শুভ্রর মনে কুক ডাকছে। সে দৌড়ে বাড়ি ছেড়ে বের হলো। জুতো পর্যন্ত পাল্টালো না। লিফটে ওঠার কথাও ভুলে বসলো প্রায়। সেই অবস্থাতেই নিচে নামলো দৌড়ে। অ্যাপার্টমেন্ট ছেড়ে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়াতেই মুখে হাত দিল। এদিকে ওদিকে তাকাতে লাগলো উদ্বিগ্নতা নিয়ে। নিভৃতে খুঁজে চলল তাকে। বাইরে প্রচণ্ড ঠান্ডা বাতাস। গায়ে লাগলে গা শিরশির করে উঠছে, থরথর করে কেঁপে উঠছে। শুভ্রর গায়ে একটা টি শার্ট রয়েছে, শীতেও তার সেই দিকে খেয়াল নেই। একরাশ বিশ্রী রকমের চিন্তারা উকি দিচ্ছে মনে। তার উপরে আবার স্লো ফল হচ্ছে। এই শীতের মধ্যে এত রাতে অরু কোথায় যাবে ভেবেই সে আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ল। বাবা মাকে, অরুর বাবা মাকে কি জবাব দিবে সে? মেয়েটা তো তার ভরসাতেই এখানে ছিল। সে এমন বোকামো না করলে এমন পরিস্থিতি তো হতো না নিশ্চয়। এত এত সব চিন্তা নিয়ে যখন আশেপাশে তাকাচ্ছিল শুভ্র, তখনই চোখ পড়ল কিছুটা দূরে। ব্রাউন ওভারকোট চাপিয়ে ফোন কানে গুজে দাঁড়িয়ে আছে এদিকে ওদিকে তাকাতে তাকাতে থাকা একটা মেয়ের দিকে। তাকে দেখতেই মনে হলো বুক থেকে ভারী পাথর নামিয়ে দিয়েছে কেউ। সে আবারও শ্বাস নিতে পারছে নির্বিঘ্নে। শুভ্র বুকে হাত রেখে শ্বাস ফেলল। ঠোঁট ছড়িয়ে পড়ল হাসি। ত্রস্ত পায়ে হেঁটে গেল মেয়েটার সামনে। দাঁড়াতেই অরু নামক মেয়েটা চমকে উঠে তাকালো তার দিকে। পরেক্ষণেই তেতো মুখে কিছু বলার আগেই শুভ্র আচমকা সকল বাধা ভেঙে তাকে জড়িয়ে ধরল। অরু আকস্মিক ঘটনায় কেবলই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অরু আকস্মিক ঘটনায় স্তম্ভবিমূঢ়, কেবলই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে বুঝে আসতে সময় লাগলো ঢের। বুঝতেই হাত দিয়ে ঠেলে সরাতে চাইল শুভ্রকে। বলশালী লোকটার শক্তির সামনে সে নিতান্তই চুনোপুঁটি ব্যতীত আর কিছুই না। হাজার ঠেলে ঠুলে যখন সরল না, তখন অরু শান্ত হয়ে এলো। পরপর সজোরে ধাক্কা মারল শুভ্রকে। শুভ্র অপ্রত্যাশিত ধাক্কা সামলাতে না পেরে পিছিয়ে গেল কপা। অরুর দিকে চাইল অপ্রস্তুত ভঙ্গিমায়। অরু বিরক্ত চোখে তার দিকে তাকিয়ে লাগেজে হাত দিল। ফের ফোনে কারোর নাম্বার ডায়াল করতে করতে হাঁটতে গেলে টান খেল। অরু আচমকা টানে দাঁড়িয়ে পড়ল, হতভম্ব ভাব চেহারায় ফুটিয়ে ঘাড় ফিরিয়ে চায় শুভ্রর দিকে। শুভ্র তাকে ধরে সামনে এনে দাঁড় করায়। অরু ঝাড়া মেরে হাত সরালো। শুভ্র দাঁতে দাঁত পিষে তাকালো তার দিকে। আক্রোশ প্রকাশ করে বলল, না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছ কোন সাহসে? অরু ভুরু উঁচিয়ে চায়, সাহস? সিরিয়াসলি? তাচ্ছিল্য করে হাসল অরু। আবারও ব্যাগটা টেনে চলে যেতে চাইলে শুভ্র আবারও আটকালো তাকে। অরু এবার চেতে গেল, সমস্যা কি? গায়ে পড়ছেন কেন? খুব তো অপমান করেছিলেন, এখন আবার নাটক কেন করছেন? শুভ্র তিরিক্ষি মেজাজে বলল, তুমি মায়ের কাছে নালিশ করেছো আমার নামে? আজব! আমি আমার এত টাকা নিয়ে রাখিনি যে যার তার নামে নালিশ ঠুকতে যাব। যদি সে নিজে নিজেকে না শোধরায় তো লোকে চেঁচাতে চেঁচাতে মরে গেলেও কোনো কিছুতেই এসে যায় না তার। আশ্চর্য!
তুমি ঝগড়া কেন করছো যেচে পড়ে? অরু নিজের দিকে আঙ্গুল তাক করে অবিশ্বাস্য গলায় শুধায়, আমি? পরপর মুখ কুঁচকে কেমন করে হাসে। শুভ্র পরিস্থিতি বুঝে শান্ত শিষ্ট কণ্ঠে বলে, বাড়ি চলো, আমি রাস্তায় সিন ক্রিয়েট চাই না। অরু মুখ কুঁচকে নিল। অসম্ভব রকমের তিক্ত মেজাজে লাগেজটা টানে বসিয়ে সামনে হাঁটতে লাগলো হনহনিয়ে। শুভ্র ভুরু কুঁচকে তাকায় তার দিকে। বাচ্চাদের মতো বিহেভিয়ার করছে না মেয়েটা? আশ্চর্য! অসম্ভব রকমের বেয়াদব তো এই মেয়ে। বিন্দুমাত্র সম্মানটুকুও করতে জানে না। কি দেখে মা তাকে বিয়ে করিয়েছিল এই মেয়ের সাথে? গড! শুভ্র তাকায় অরুর যাওয়ার দিকে। খুব একটা দূরে এখনো যেতে পারেনি অরু। সে বড় বড় পা ফেলে অরুর সামনে গিয়ে দাঁড়ালো। হাঁটায় বাধা পেয়ে অরু কপাল কুঁচকে তাকায় সামনে। শুভ্রর পাশ কাটাতে চাইলে সে অরুর হাতটা টেনে ধরে। অরু ক্ষেপে গেল। কি হয়েছে এর? মায়ের কথায় বইয়ের প্রতি দরদ কি উপচে পড়ছে এখন? খুব দেখাতে চাইছে বইয়ের কত কদর সে করে। তার চেয়েও বড় কথা, সেকেন্ডে সেকেন্ডে তাকে ছুঁয়েছে এই লোক। কত সাংঘাতিক! অরু হাত ছাড়াতে চাইলে শুভ্র এমন করে চেপে ধরল যেন মনে হচ্ছে হাতের হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখনই। কত খারাপ, কত খারাপ! অরু কটমট করে তাকালে শুভ্র তার হাতটা চেপে কাছে টেনে ধরল। দাঁতে দাঁত পিষে চোখে মুখে নীরব হুমকি নিয়ে বলল, বাড়াবাড়ি করো না। রাস্তার মাঝখানে একটা তামাশা অলরেডি চলছে। নাও এন্ড ইট। বাসায় চলো, ভালো করে বসে কথা বলি। এইসব সিন ক্রিয়েট করো না আর। ওরও হাত ছাড়ালো বহু বহু কষ্টে। হাত সরিয়েই বড় করে শ্বাস ছাড়লো। তার দিকে তাকিয়ে ভুরু উঁচিয়ে বলল, আপনি না আমাকে কিছুক্ষণ আগে বলেছিলেন বাড়ি ছেড়ে বেরিয়ে যাও? হ্যানা ত্যানা কত কি! এখন কেন সাধছেন বাড়িতে যেতে? তুমি এখানে আমার দায়িত্বে আছো। অ্যান্ড রিমেম্বার, আমি আমার জীবনে বিন্দুমাত্র হেলাফেলা করি না। ওরও অবিশ্বাসের সাথে চাই, আমি আপনার দায়িত্বে স্রেফ? শুভ্র জবাব দেয় না, চেয়ে থাকে নিভৃতে। অরু তার চোখে তাকিয়ে কেমন কেঁপে উঠল। বুকের ভেতরটা কেমন করে উঠল। নিজেকে এত ছোট লাগছে বলার বাহিরে। আত্মসম্মানহীন একটা কীট মনে হচ্ছে। ভেতরে সব উগলে আসতে চাইল। নিজেকে সামলে নিয়ে অরু কাঠগাট গলায় বলল, আমি যাব না। অরু চলে যেতেই হাঁসফাঁস করতে লাগলো। অসম্ভব বিরক্ত লাগছে তার এই শুভ্রকে। এতটা এতটা বাজে কেউ কি করে হয়? কি করে? অরুর ভীষণ অদ্ভুত লাগছে তার সামনে এমন করে জায়গা দখল করে লোকটা দাঁড়িয়ে। অরু যাওয়ার বিন্দু মাত্র জায়গা পাচ্ছে না। এতটা জঘন্য লাগলো ব্যাপারটা অরুর কাছে। শুভ্র কপাল কুঁচকে চেয়ে আছে তার দিকে। প্রশ্ন করে, যাবে না? শক্ত কণ্ঠে জবাব আসে, না। শিওর? অরু নাক কুঁচকে তাকায়। এখানে শিওর না হওয়ার কি আছে? সে আত্মবিশ্বাস প্রকাশে ব্যস্ত হলো খুব। 1000%। পিছেল হাসল শুভ্র। দেন এখন যা হবে, ইউ আর দ্য ওয়ান হু ইজ গোয়িং টু বি রেসপন্সিবল ফর দ্যাট। অরু কপাল ভীষণ করে কুঁচকে নিল। মুখ ফুটে বলতে চাইল, মানে? তবে বলার পূর্বেই ঘটল আশ্চর্য রকম কিছু। শুভ্র বড় বড় পা ফেলে তার সামনে এসে আচমকা তাকে পাজা কোলে তুলে নিল। অরু চমকে উঠল। বিস্ময়ে চোখের আকার হলো মার্বেল সমান। কি হলো কেবল বুঝতে সময় নিচ্ছে তার ছোট্ট মস্তিষ্ক। বুঝে এলেই হাত পা ছুটতে ছুটতে চেঁচামেচি লাগিয়ে দিল। শুভ্র তার দিকে চোখ রাঙিয়ে তাকালেও বিশেষ কিছু হলো না। ওরও নতুন উদ্যমে চেঁচিয়ে জুড়ে নিল। আশেপাশের লোকজন নেই বলে শুভ্র মান ইজ্জত রসাতলে গেল না কেবলই। সে অরুকে ফ্ল্যাটে গিয়ে নামিয়ে দিল। অরু এক ছুটে বেরিয়ে যেতে নিল। শুভ্র তার মতো চুনোপুটিকে এক হাতে তুলেই ভেতরে নিয়ে এলো। ধড়াম করে দরজাটা আটকালো। এত আওয়াজ তুলল যে অরু কেমন যেন চমকে তাকালো। রাগ তার কেমন তীর তীর করে মাথা চাড়া দিয়ে উঠছে। শুভ্র তার সদ্য বিয়ে করা সদ্য ব্যবহার
নিয়ে কিছু বলতে দু কদম সামনে আসতেই অরুর ভয়ানক একটা কাজ করে বসলো। সপাটে চড় বসিয়ে দিল শুভ্রর গালে। শুভ্র অরুর কাজে বিমূঢ় হতভম্ব হয়ে চাইল মেয়েটার দিকে। অরু রাগে ফুঁসছে দাঁড়িয়ে। শুভ্রকে আশ্চর্য হয়ে চেয়ে থাকতে দেখে সে বেরিয়ে যেতে নিল। শুভ্র সুযোগটুকুও দিল না। সম্বিত ফিরে পেতেই বাধা দিল অরুকে। এক হাতে তার কোমরটা পেঁচিয়ে এক প্রকার হাওয়ায় তুলে তার ঘরের মধ্যিখান নিয়ে এসে দাঁড় করালো। তার মন এখনো মানতে পারছে না তাকে চড় মারলো। অরুর মতো বাচ্চা একটা মেয়ে। শুভ্রর তীব্র আত্মগরিমায় তা আঘাত করে ফেলল ক্ষণিকেই, অসম্ভব বাজে ভাবে। রাগ মাথাচাড়া দিয়ে উঠেছে যেন, মেজাজটা খিচড়ে আসছে। আখি জোড়া লাল হলো কি ঠিক বোঝা গেল না, তবে ততক্ষণে নাকের ডগা লাল টুকটুকে, দেখে মনে হবে কেউ লাল রঙা ঘষে রেখেছে। ঠোঁট কাঁপছে তিরতির করে। মেয়েটা যদি দেখতো তা! অরু রাগে বিদ্বেষে ক্ষোভে এবার চেঁচিয়ে উঠল, কোন ধরনের অসভ্যতামো এগুলো? সমস্যা কি আপনার? বলুন সমস্যা কি? শুভ্র রাগ সংযত করতে না পেরে হুট করেই ধমকে উঠল, চুপ! আচমকা ধমকে অরু কেঁপে উঠল। শুভ্র ততটুকুতে থামলেও পারত, তবে না থামলেও না। আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আর একটা কথা বললে ঘরের ব্যালকনি থেকে ফেলে দিব, বেয়াদব মেয়ে। অরু দাঁত পিষে তাকিয়ে থাকে। শুভ্র হনহনিয়ে হেঁটে দরজার কাছে গেল। অরু এই পর্যায়ে ভুরু কুঁচকায়, কৌতূহলী হয়ে শুধায়, কোথায় যাচ্ছেন? জাহান্নামে। জবাব? তিরিক্ষি মেজাজে কথাগুলো বলে সে দাঁড়ালো নাও পর্যন্ত। মুখের ওপরে দরজাটা আটকে দিল। বাইরে থেকে দরজাটা লক করেছে বুঝতেই অরু ভেতরে আটকে উঠল। ছুটে এসে দরজাটা ধাক্কাতে লাগলো, চেঁচিয়ে ডাকলো তাকে, শুভ্র, দরজা খুলুন। এই, এই শুভ্র! দরজা খুলল না কেউ, সাড়া শব্দও আসছে না। অরু ঘামছে, সামনে দরজা ধাক্কাচ্ছে সে। দরজার নব ঘুরিয়ে যাচ্ছে ত্রস্ত হাতে। সে ছাড়া পেতে চাইছে বদ্ধ ঘর থেকে। চোখের সামনে ভাসছে কিছু বীভৎসকর দৃশ্য। ওরও সহ্য করতে পারছে না, দম আটকে আসছে, পাগলের মতো লাগছে। সে দরজা খুলতে না পেরে এবার আরো বেশি অসুস্থ হতে লাগলো। ওরও নিজেকে গুটিয়ে মেঝেতে বসে পড়ল, সেটে গেল দেওয়ালে। শুভ্র আসছে না কেন? এভাবে দরজাটা আটকে গেল কেন? আবার আবার এগুলোর পুনরাবৃত্তি হবে। না না, অরু মরে যাবে। সে হাঁটুতে মুখ গুজে রইল, নিজেকে এড়াতে চাইল কোনো বিশেষ কিছু থেকে। ঘরের ভেতরটা এমন অন্ধকার কেন? অরুর দম বন্ধ হয়ে আসছে। অরু ততষ্ট হয়ে আশেপাশে তাকালো। হঠাৎ সামনে চোখ আটকে গেল। অরু শঙ্কিত চোখে চেয়ে রইল। একটা ঝাপসা অবয়ব তার দিকেই আসছে। চেহারা দূর থেকে অস্পষ্ট লাগলেও কৃত্রিম চোখের ফাঁক গলিয়ে চাইতেই নজরে এলো পরিচিত মুখ। ভীষণ সূক্ষ্মভাবে চেনে এই অবয়বকে সে, ভীষণ। অরুর বুক ধড়ফড়িয়ে ওঠে। সে বিচলিত হয়ে পড়ল সেকেন্ডের ব্যবধানে। মুখ গুজে নিল হাঁটুতে, গুটিয়ে ফেলল নিজেকে ক্রমেই। অবয়বটা তার দিকেই আসছে, প্রথমে ধীর গতিতে, আকস্মাৎ হাওয়ার বেগে। অরু এই পর্যায়ে সইতে পারে না। অসম্ভব ভয় সংখ্যায় পরিপূর্ণ মস্তিষ্ক নিয়ে চেঁচিয়ে উঠল, কানে হাত চেপে সরাতে চাইল অসম্ভব বিশ্রী রকম অবয়বকে। তার অবস্থা করুণ, বড্ড সাংঘাতিক। এই সময় তার এইরূপ আচরণ দেখলেও বোধহয় ভয় পাবে। শুভ্র অরুর লাগেজটা হাতে সবে ফ্ল্যাটে ঢুকেছে। ফ্ল্যাটের দরজাটা লক করতেই অরুর ঘর থেকে চিৎকারের আওয়াজ কানে এলো। শুভ্র ভুরু কুঁচকায়, দৌড়ে যায় দরজার কাছে। চিৎকারের আওয়াজ বাড়ছে। শুভ্র ভয় পেল এবার। হঠাৎ এভাবে চিৎকারের কারণটা বুঝল না। ত্রস্ত হাতে দরজার লকটা খুলে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকলো। আশেপাশে চাইতেই চোখ গেল এক কোণে। অরু বসে ততস্থ হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার সর্বস্ব প্রয়াস চালাচ্ছে মেয়েটা। পারলে বোধহয় দেওয়ালের সাথে মিশে যেত। তখনও কানে দুই হাত চেপে সে সমানে চেঁচিয়ে যাচ্ছে। শুভ্র ছুটে আসে, অরুর সামনে বসে হাঁটু মোড়ে
অরুর হাত ধরে তাকে শান্ত করার তাগিদে। অরু হাত সরায় ঝটকায়, আরো উদ্ভট আচরণ করতে লাগলো, নিজেকে আরো গুটিয়ে নিল। শুভ্র আবারও তার দুই হাত মুঠোয় নেয়, শান্ত কোমল গলায় ডাকে, অরু, অরু শান্ত হও প্লিজ। কি হয়েছে বলো, একটু শান্ত হও অরু। অরু তখনও স্বাভাবিক আচরণ করছে, চোখ বেয়ে গড়াচ্ছে নোনা জল। শুভ্র হতবাক হয়ে গেল, কি বলে কি করে মেয়েটাকে সান্ত্বনা করবে সে বুঝে পেল না। এমন কেন করছে সেটাও জানে না। দরজাটা লক করাই কি? সে তো অরুর বেরিয়ে যাওয়া আটকাতেই দরজাটা লক করেছিল। এতে এমন ভয় পাওয়ার কিছু তো নেই, নাকি অন্য কিছু? অরু কখনো ঘরের দরজা তেমন একটা আটকায়ও না, একান্তই প্রয়োজন ব্যতীত ভেজিয়ে রাখে। শুভ্র এতদিনে বিশেষ পাত্তা না দিলেও আজ ভাবাচ্ছে তাকে। শুভ্র প্রচণ্ড বিব্রত বোধ করে, এতটা অসহায় লাগছে তার, আগে কখনো এমন হয়নি। সে হাত বাড়িয়ে অরুর গাল ছুঁয়ে দেখে, গাল গরম, অদ্ভুত কম্পন ছড়িয়ে আছে মেয়েটার শরীর জুড়ে। শুভ্র হতভম্ব হয়ে পড়ে, নিজেকে সামলে বলে, ওরু প্লিজ, আর চিৎকার করো না। আমি তো আমি তো আছি শুধু। কথা বাড়িয়ে যায়, কথা গুলিয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না সে। তার অহংকার, তার রাগ, তার পুরুষত্ব এই মুহূর্তে কোথাও নেই, কোথাও না। আছে শুধু একরাশ নির্মল কোমলতা। এতক্ষণের রাগ, জেদ, ক্ষোভ সবকিছু মুছে গিয়েছে, হুট করে পালিয়ে গিয়েছে। অরু ততক্ষণে কাঁপছে, নিঃশ্বাস ওঠা নামা করছে ভীষণ দ্রুত। চোখের জলের সাথে অদ্ভুত এক ধরনের আতঙ্ক বাসা বেঁধেছে। শুভ্র খানিকটা কোল ঘেঁষে বসেছে, কপল চাপড়ে ডাকে, অরু, অরু। অরু সাড়া দেয় না, অদ্ভুত আচরণ করছে সে। শুভ্রকে সরাতে চাইছে, তার ছোঁয়া সরাতে চাইছে। শুভ্র তার হাত ছাড়ে না। আরো বার কয়েক ডেকেও সাড়া না পেলে শুভ্র এবার চেঁচিয়ে উঠল তার কাঁধ ঝাঁকিয়ে, অরু। অরু চমকে ওঠে, শান্ত হয়ে যায় ক্ষণেই, ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে শুভ্রের দিকে। মস্তিষ্ক থিতিয়ে আছে যেন। শুভ্রর চিৎকার করার কারণ খুঁজে পেল সে। ভীতিরা ঠাঁই নিয়েছে তার অক্ষিপুটে, শঙ্কিত হয়ে চেয়ে আছে লোকটার দিকে। শুভ্র নিজের কাজেই অপ্রস্তুত হলো, তার হাত ধরে অনুতপ্ত হয়ে বলল, সরি, আমি ওভাবে। তার বাক্য সমাপ্তি টানার পূর্বেই অরু আচানক হাউমাউ করে কেঁদে উঠল। চার দেওয়ালের মাঝে কি করুণ শোনালো তা একমাত্র শুভ্রই জানে। সে স্তব্ধ চোখে চেয়ে, অরুর হুঁশ নেই কিছুতেই। সে কাঁদতে কাঁদতে শুভ্রের বুকের কাছটায় শার্টের অংশে খামছে ধরল। অরু তার কাছ ঘেঁষে বসে, কম্পিত গলায় বলে, আমি মরে যাব শুভ্র, আমাকে মেরে ফেলবে ওই লোক, আমার জীবনটা শেষ করে দিয়েছেন উনি, আমি আমি মরে যাব। অরু সমানে একই কথা বিড়বিড় করছে। শুভ্র স্তব্ধ, বিমূঢ়, কপালে ভাঁজ পড়ল। কিসের কথা বলছে মেয়েটা? শুভ্র খুঁজে পায় না। কোনো লোক তাকে মারবে? কেন মারবে? কি করেছে ওরু? ওরু কাঁদছেও বা কেন? হচ্ছেটা কি এসব? ওরু আলগোছে আগলে নিল তাকে। তখন এত প্রশ্ন জিজ্ঞেস করা উচিত নয়, তবে কৌতূহল দমাতে পারে না সে। কে মারবে তাকে? কে মারবে তোমাকে অরু? কার কথা বলছো তুমি? অরু প্রত্যুত্তর করে না, একই কথা বারবার বিড়বিড় করে, আমি মরে যাব, মরে যাব। আচমকা নিস্তেজ হয়ে ঢলে পড়ল শুভ্রর গায়ে। শুভ্র পিছে হেলে পড়ল আচানক ভার সইতে না পেরে। ভুরু কুঁচকে অরুর মুখ চাপকে ডাকলো তাকে। সাড়া না পেয়ে বুঝলো জ্ঞান নেই। শুভ্র তপ্ত শ্বাস ফেলল, পাজা করে কোলে তুলে ফেলল তাকে, নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল যত্ন সহকারে। এসির পাওয়ারটা কমিয়ে কমফোর্টার বুক অবধি টেনে দিল। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে চেয়ে রইল মেয়েটার দিকে। এত মিষ্টি মুখটা কেমন যেন করে কাঁদল। কোনো পাস্ট ট্রমা আছে কি? শুভ্র কিছু সময় দাঁড়িয়ে বেরিয়ে এলো, দরজা আটকালো না আর, ভেজিয়ে দিল। পরের দিন অরুর ঘুম ভাঙে দেরি করে, তাও সেটা ফোন কলের শব্দে।
অরু মাথা চেপে বসে আছে, অচেতন মস্তিষ্ক কিছুই মনে করতে পারছে না। সময় নিয়ে মনে পড়তেই অরু চমকে গেল। এত কিছু করেছে কাল! লজ্জায় আইটাই করে উঠল অরু। শিট! বাজতে বাজতে কেটে যাওয়া সেল ফোনটা আবারও বেজে উঠল। অরু বিছানা হাতড়ে ফোনটা নিল। হোয়াটসঅ্যাপ থেকে কল আসছে, ছোট ভাইয়ের কল। অরু ফোনটা রিসিভ করে ফোনটা কানে ঠেকায়। হ্যালো? রাইহানের চিন্তিত গলা শোনা গেল। অরু, কেমন আছিস? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা শোন, বলো। রাইহান বলতে ইতস্ত বোধ করলো। অরু ভোরও কুচকায়। ভাইয়া বলো। রাইহান অপ্রস্তুত ভঙ্গিতে কোল ঘেঁষে বলে, শফিক চাচ্চু আমেরিকায় থাকে, তাই না? অরুর চোয়ালটা শক্ত হয়ে এলো। তো? আব্বু বলেছিল চাচ্চুর সাথে যেন তুই একবার দেখা করিস। কি? অরু চমকায়। রাহিহান বলে, আব্বু বলেছে আম্মু, উনি নাকি চাচ্ছে তোর সাথে দেখা করতে। ওনার ফ্যামিলিরা সবাই চাচ্ছে তোর সাথে একদিন দেখা করবে, সময় কাটাবে, এই সব। ইউ নো হোয়াট আই মিন? অরু অবিশ্বাস্য গলায় বলে, আব্বু আম্মু এগুলো বলে কি করে? এত কিছু হয়ে গেল, স্টিল ওদের পক্ষ নিবে ওনারা? রাইহান চুপ থাকে। অরু আর কথা বাড়ায় না। রুচিতে বাঁধল তার ক্ষোভ। ফোনটা কেটে ছুঁড়ে মারল বিছানায়। দুই হাতে মুখ গুজে বসে রইল চুপ করে। আচমকা শব্দ করে কেঁদে উঠল। শুভ্র আজ অফিসে যায়নি, মূলত অরুর জন্য। গত রাতের তার আশ্চর্যজনক আচরণে শুভ্র তাকে একা ছাড়তে চায়নি আজ। কোনোদিন অফিস কামাই না দেওয়া লোকটা আজ অফিস কামাই করেছে। অরু বিশ্বাসই করতে পারছে না, তাও কিনা তার জন্য। এত উন্নতি এই লোকের কবে হলো? কোন জন্মে? অরু ভেবে পায় না। এক রাতে এত পরিবর্তন কোনো সাধারণ লক্ষণ নয়। গতকাল রাতেও না তাকে বেরিয়ে যেতে বলেছিল বাড়ি ছেড়ে। আজ হঠাৎ এত ভালো ব্যবহার কোথা থেকে এলো? মায়ের ঝাড়িতে? মায়ের জন্য চাপে ফেঁসে তার খেয়াল রাখছে, এছাড়া আর কি বা হবে? শুভ্র অরুর জন্য সকালে নাস্তা করছে, অবশ্য সে প্রতিদিনই করে। অরুর এইসব রান্না বান্নার সাথে কোনো কালেই সংযোগ ছিল না, বলা চলে রান্নার সম্পর্কে সে অজ্ঞ। শুভ্রর ঘাড়েই যাবতীয় সকল কাজের দায়িত্ব, রান্না করা, ক্লিন করা, এভরিথিং। অরুর এইসব দেখে কি যে মায়া হয়। এত মায়ার খাতিরে সে একবার মানবতা উপচে শুভ্রকে রান্নার কাজে সাহায্য করতে গিয়েছিল। শুভ্র মানা করেছিল বটে, তবে অরু শোনেনি। তার হুট করেই মনে হচ্ছিল, এভাবে কারোর বোঝা হয়ে থাকার চেয়ে অন্তত কিছু কাজ করে দেওয়া ভালো। আর গিয়েই সব উদ্ভট অদ্ভুত সব কাজকর্ম করে বসে। শুভ্র তাকে বলেছিল থালা বাসন ডিশ ওয়াশারে দিবে, এই জন্য সে যেন একটু গ্লাস প্লেট এগুলো কাছে নিয়ে আসে। ওরও গিয়েছিল প্লেট আনতে, সব গুছিয়ে আনতে গিয়ে দুটো গ্লাস ভেঙে ফেলল। আতঙ্কিত হয়ে শুভ্রের দিকে তাকালেও শুভ্র তাকে কিছুই বলে না। বাকি জিনিস ওদিকে নিয়ে রাখতে বলে, নিজের কাজগুলো পরিষ্কার করে। আর এরপর রান্নার সময় শুভ্রের কাছে আবারও গেলে দেখে সে মশলা কষাচ্ছে, একদম প্রফেশনালি। অরুর কি যে ভালো লাগে। শুভ্র তখন তাকে সেলফ থেকে কিছু মশলাপাতি নামিয়ে এনে দিতে বলে। অরু তা এনে কাচের জার খুলতে নিয়েই মশলা ছড়িয়ে ফেলে। শুভ্র তাকায় অরুর দিকে। অরু সেই যাত্রায় এত লজ্জা পেয়েছিল, শুভ্র এবারেও বিশেষ কিছুই বলে না। অরু স্বস্তি পেয়েছিল এতে। খানিক বাদে শুভ্র তাকে বলে কিছু টমেটো আর পেঁয়াজ কেটে দিতে। অরু মাথা দুলিয়ে ওগুলো কাটতে নেয়। আবারও একটা কাণ্ড ঘটালো, নিজের হাত কেটে বসলো। শুভ্র আর ধৈর্যের সামাল দিতে না পেরে ধমকে উঠেছিল তাকে। এতক্ষণ এত কিছু ছড়িয়েছে, ভেঙেছে, সেই সব ঠিক আছে, তাই বলে এখন হাতটাও কেটে ফেলবে? এতটা বাচ্চামো কেউ করে? শুভ্র তাকে এরপর সাফ সাফ বলে দিয়েছে যেন রান্নাঘরের চৌকাঠেও সে না মাড়ায়। এত সব কাজে সাহায্যের দরকার নেই তার। অরু শুধু শুকনো মুখে মাথা দুলিয়েছে। দেখে মনে হচ্ছিল তক্ষুনি কেঁদে কেটে ভাসাবে। লজ্জা পেয়েছিল নিজের কাজে খুব করে। তারপর আর রান্নাঘরের আশেপাশেও অরু যায়নি। অরু
শুভ্রর ডাকে মুখ তুলে চাইল অরু। এতক্ষণ মুখ বুজে এক মনে খাবার খেয়ে চলছিল। রাতের ঘটনায় প্রচণ্ড অপ্রস্তুত সে। শুভ্র হয়তো বুঝেছে তা। তাই খুব শান্তশিষ্ট স্বাভাবিকভাবেই বলল, গতকালকে আমার করা বিহেভিয়ারের জন্য আই এম সরি। আমি তোমাকে ওভাবে বেরিয়ে যাওয়ার কথা মিন করিনি। আই এম সরি এগেইন। ওর চরম আশ্চর্য হলো এবার। শুভ্রের মুখ থেকে সরি ওয়ার্ডটা খুবই খুবই রেয়ার। লোকটা পরে শুধু সবাইকে ধমক দিতে আর চোখ রাঙানোর উপরে রাখতে। অফিসের সবাই তার এমন মেজাজে, এমন ঝাড়াঝাড়িতে, ধমকাধমকিতে কতটা বিরক্ত সে ওরও একদিন গিয়েই বুঝে গিয়েছে। লোকের পিঠ পিছে ফিসফিসানো আর কত কি। ওখানের কর্মচারী কয়েকজন বাঙালি, তাদের কথা তো রয়েছেই। অরুকে চামচ কামড়ে চেয়ে থাকতে দেখে শুভ্র ভুরু কুঁচকায়। কি? অরু দুই দিকে মাথা নাড়ায়, অর্থাৎ কিচ্ছু না। শুভ্র চেয়ারে আয়েশ করে বসল, পিঠ এলিয়ে বসে বলল, তোমার বাবা আঙ্কেল ফোন করেছিল। অরু এই পর্যায়ে কপাল কুঁচকে চাইল, কি? হ্যাঁ, বললেন তোমার নাকি এখানে চাচ্চু আছেন, সে আর তার ফ্যামিলি, তোমার কাজিনরা সবাই তোমার সাথে দেখা করতে চাইছেন। প্রায় বছরের মতো নাকি দেখা সাক্ষাৎ হয়নি তোমাদের সাথে। ওনারা দেশের বাহিরে চলে এসেছিল বলে তাই দেখা করতে চাইছেন। এই সবাই কি? অ্যাড্রেসও দিয়েছেন আঙ্কেল। বললেন আমি যেন তোমাকে নিয়ে যাই। সময় নিয়ে পুরো কথাটুকু শেষ করে শুভ্র অরুর দিকে তাকায়। হাতের পেশি শক্ত, চোয়াল কেমন ধারালো লাগছে। তীক্ষ্ণ চোখ জোড়া খুঁটিয়ে খুঁটিয়ে অরুকে পর্যবেক্ষণে ব্যস্ত। অরুর মস্তিষ্ক তখন বাজেভাবে থিতিয়ে গিয়েছে। রাগে পা থেকে মাথা পর্যন্ত রক্ত টগবগ করছে, হাত কাঁপতে শুরু করেছে। এত কিছুর পরেও বাবা এতটা ক্যাজুয়ালি ছোট ভাইকে দিয়ে তাকে ফোন করিয়ে শফিক চাচার সাথে দেখা করতে বলে। শুধু তাকেই না, শুভ্রকেও পর্যন্ত ফোন করেছে। বাবা মা কবে বুঝবে যে ওই লোকটা তার জন্য একটা দুঃস্বপ্নের সমান? সে চায় না ওই লোকের সামনে যেতে। তার মধ্যে তার চামচে ধরে রাখা হলো শক্ত, কঠিন। শিরা স্পষ্ট হলো হাতের বিপরীত পৃষ্ঠের। শুভ্র দাঁত পিষে চেয়ে আছে। চাহনি এই পর্যায়ে শান্ত হয়ে আছে। হেলান দিয়ে বসে থাকা ছেড়ে সোজা হয়ে বসলো। টেবিলের উপরে কনুই রেখে হাতটা মুষ্টিমেয় করে তাতে থুতনি রাখলো। অরু চোখ তখন খাবারের দিকে নিবদ্ধ, আখিজোড়া যেন গ্লু দিয়ে মিশিয়ে রাখা প্লেটে। শুভ্র শান্ত কণ্ঠে ডাকে, অরু। অরু চোখে তুলে তাকায় না, তাকিয়ে রয়েছে এখনো প্লেটে। শুভ্র আঙ্গুল বাড়িয়ে টেবিলটা ঠক ঠক শব্দ করলো। উদ্দেশ্য তার অ্যাটেনশন সিক করা। কাজ হলো। অরু তাকালো তার দিকে, চোখ জলে টইটুম্বুর, পাপড়ি সিক্ত জলে, চোখের নিচটা লাল। শুভ্র কপাল কুঁচকায়। কি? কাঁদছো কেন? অরুর চোখ চেপে ধরল। শুভ্র প্রশ্ন হলো, তুমি কি যেতে চাও? অরু সময় নিল। শুভ্রও তাড়া দেখায় না বিশেষ, তাকে সময় দেয়। অরু চোখ মুছে আবার তাকায় তার দিকে, কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, আপনি যাবেন আমার সাথে? গত রাতের পর আচমকা এই অচেনা দেশে শুভ্র নামক লোকটার প্রতি তার কিছুটা বিশ্বাস জন্মেছে। সে ছাড়া আপাতত কেউ নেই যার উপর সে একটু হলেও ভরসা করতে পারে। তার মনে হচ্ছে না শুভ্র তাকে জাজ করবে। অন্তত কালকের অমন একটা ঘটনার পর, অরুর অমন আচরণের পর যে তাকে কোনো প্রশ্ন করেনি, কিছু জিজ্ঞেস করেনি, অপ্রস্তুতকর পরিবেশ সৃষ্টি করেনি। যেন ছেলেটার প্রতি এতটুকুই বিশ্বাস আনা তেমন কোনো অন্যায় নয়। শুভ্র প্রতি উত্তর করে, তুমি চাইলে যাব, তোমার ফ্যামিলি ম্যাটারে আমাকে তুমি ইনক্লুড করতে চাইলে আমি হব। তোমার হেল্প দরকার পড়লে আই অ্যাম হিয়ার। ইউ ক্যান আস্ক ফর হেল্প টু মি এনি টাইম। কথাগুলো সম্ভবত ৩ কি ৪ লাইনের হবে, গুটি কয়েক শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো। অথচ এই গুটি কয়েক শব্দে অরুর মনে হলো
কয়েক হাজার ওজনের বোঝা নেমে গিয়েছে তার কাঁধ থেকে। অরূপ প্রসন্ন হাসে, বলে, বিকালে যাই? শান্ত জবাব আসে, অ্যাজ ইউ উইশ। অ্যাড্রেস অনুযায়ী একটা বাড়ির সামনে গাড়িটা থামায় শুভ্র। ফোনের দিকে চেয়ে লোকেশন মিলিয়ে পাশে জড়সড় হয়ে বসা অরুর দিকে চাইল। সে তাকাতেই অরু তাকায়। শুভ্র চোখের ইশারায় নামতে বলে। অরু চোখ সরালো, ডোর খুলে নামলো। শুভ্র আসতেই বাড়ির ভেতরে ঢুকলো। অ্যাড্রেসের সাথে ফারুক সাহেব বলে দিয়েছিলেন শফিকরা 4 তলায় থাকেন। শুভ্র এসে লিফটের সামনে দাঁড়ায়। অরু পাশে দাঁড়িয়ে। লিফটটা ওপেন হতেই অরু ভেতরে গেল, পিছু পিছু শুভ্রও ঢুকলো। লিফট ক্লোজ হলে অরু আরো গুটিয়ে গেল। শুভ্র তাকায় তার দিকে, পরপর চোখ সরিয়ে সামনে তাকায়। লিফটে গিয়ে থামে 4 তলায়। নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের সামনে এসে তারা থামলে অরু খেয়াল করে তার হাত কাঁপছে। নিজেকে খুব সূক্ষ্মভাবে সামলে সে কলিং বেল বাজালো। গুনে গুনে মিনিট দুয়েকের মধ্যেই দরজা খুলল একজন ভদ্র মহিলা। তার নাম মুনিয়া জামান। দরজা খুলতেই অরুকে দেখে কেমন যেন থেমে গেলেন তিনি। পরপর কেমন এগিয়ে এসে সবেগে জড়িয়ে ধরলেন মেয়েটাকে। অরু হকচকিয়ে গেল। অপ্রস্তুত হয়ে ধীর হাতে মুনিয়াকে সরাতে চাইল। মুনিয়া সরে দাঁড়ালেন। অরুর মাথায় হাত বুলিয়ে কোমল গলায় জিজ্ঞেস করলেন, ভালো আছিস অরু? কত বড় হয়ে গেছিস সোনা? অরু অপলক চেয়ে থাকে শুভ্রের দিকে। মুনিয়া বেগমও তখন তাকালেন তার দিকে। শুভ্র নরম গলায় সালাম দিল। তখন সেখানে এলেন নতুন মুখ, শরীফ খান। তিনি এসে শুভ্রের সাথে কুশল বিনিময় করলেন। অরু তার দিকে তাকাতেই দেখল তিনি চেয়ে আছেন তার দিকে। অরু চোখ নামিয়ে নিল তৎক্ষণাৎ। ডান হাতের পৃষ্ঠ খামচে ধরল বাম হাতের নখ দ্বারা। দাগ বসে গিয়েছে, ব্যথায় টনটন করলেও অরু ছাড়ে না। শুভ্র আর চোখে তাকালো তার দিকে, নিভৃতে পর্যবেক্ষণ করে চোখ সরালো। তাদের দুজনকে ড্রয়িং রুমে বসিয়ে আপাতত টুকটাক গল্প সল্প করছেন শফিক খান আর মুনিয়া। অরুর পাশে তাদের মেয়ে মায়া। মায়া তার সাথে কথা বলতে থাকলেও অরু চুপচাপ রয়েছে। মনে হচ্ছে দড়ি বেঁধে যেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে। মায়া এবার বিরক্ত হয়ে তার হাতটা ধরে। অরু চমকে তাকালো। মায়া বলে, কি, তুমি এতক্ষণ আমার সাথে কথা বলো না আপু? অরু পলক ফেলে। আসলে সে শোনেনি। মায়া এবার বলল, আচ্ছা চলো ভেতরে যাই আমরা। অরু আশ্চর্য হলো, কেন? এখানে বড়রা আছে, আমরা আমাদের মতো চলো যাই, গল্প করতে পারবো একসাথে। ওরও চোখ সরিয়ে বলে, আমি এখানেই ঠিক আছি, সমস্যা নেই। মায়া নাছোড়বান্দার মতো পেছনে লেগে পড়েছে। সে এবার ওর হাতটা ধরে তাকে ওঠায়, ঘরের দিকে নিয়ে যেতে যেতে বললে, চলো তো, তোমার এখানে কাজ নেই। অরুর হাজার মানা সে শোনে না। শুভ্র চুপচাপ সবই দেখছিল। মেয়েটা আতঙ্কিত। এখানে আসার পর আরো থম মেরে গিয়েছে। এমন কিছু না হোক যাতে করে পরে কোনো সমস্যা হয়। আচ্ছা, সে কেন এত ভাবছে তাকে নিয়ে? এতটা ভাববার কি দরকার রয়েছে? যতই স্ত্রী হোক, সম্পর্কটা তো কেউ মানছে না তারা। তবে এতটা কেন ভাবছে সে? অদ্ভুত। অরুকে মায়া নিজেই নিজের ঘরে নিয়ে গেল। সেখানে মায়ার ভাই তামিম ছিল। শুয়ে পড়ে ফোন টিপছে। অরুকে দেখে উঠে বসে, হাত ভাঁজ করে তাকিয়ে থাকে তার দিকে। অরু তাকে দেখেই মায়াকে বলে, মায়া, এখানে বসার কি দরকার? আমরা বাইরে বসি, চলো প্লিজ। কেন? আরে বসো না। আমার ওদের সবার সামনে অকওয়ার্ড লাগছে খুব। তোমাকে কতদিন পর দেখলাম, এখন তোমার সাথে একটু বসতে পারবো না আলাদা? ওরও মাথা নাড়ায়, তা না, আমরা বাইরে কথা বলতাম ভেতরে। তার বাক্য সমাপ্তি হওয়ার পূর্বেই তামিম মুখ খুলল, আমাকে দেখে এমন করছিস সেটা বল। ওরও অস্বস্তিতে দাঁত চেপে তাকালো মায়ার দিকে। মায়া বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। অরুকে বলল, তুমি বসো আপু, ভাইয়ার কথা শুনো না তো।
আচ্ছা, আমি তোমার জন্য কেক নিয়ে আসি। আমি বানিয়েছি ফার্স্ট টাইম। তোমরা আসবে বলেই ত্রস্ত পায়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। ওরও কিছু বলার সুযোগ পেল না। সে নিজেও মায়ার পিছু পিছু বেরিয়ে যেতে নিলে তামিম ডাকে, ওরও দাঁড়া। ওরও থামে না। বেরিয়ে যেতে নিলে তামিম ধমকে ওঠে, দাঁড়াতে বললাম না, দাঁড়া। ওরও থামে, মুখ কুঁচকে নিল দাঁত চেপে। তামিম উঠে এসে তার পিছে দাঁড়িয়েছে ততক্ষণে। ওরও কাঠ হয়ে দাঁড়িয়েছে। তামিম বলল, কিরে, একবার জিজ্ঞেসও করলি না কেমন আছি? কি রে, কি কি দোষ আমার? এত আনসোশাল কবে হলি? ওর মুখ আপনাতেই চাইলো না আর। আপনার সাথে কি আমার খুব ক্লোজ সম্পর্ক যে আমি আপনাকে কেমন আছেন জিজ্ঞেস না করলে আপনি অভিমান করবেন? এসব নাটক কেন করছেন? ইউ সাউন্ড সো রুড। কজ আই অ্যাম। ফট করে বলে বসলো ওরও। তামিম হাসে, রাগ কমেনি এখনো। কবছর তো হলো, এত রাগ পুষে কি করবি? ইউ আর নট দ্য ইম্পর্টেন্ট যে আমি আপনার প্রতি রাগ পুষবো। আচ্ছা, তো বিয়ে করে নিলি যে? বাইরে হাজবেন্ড বসা তো, তাই না? সে জানে তো সব, নাকি আমি জানাবো? অরু এবার ধৈর্যের সংযম ভাঙল। পিছু ফিরে দাঁড়িয়ে রুড স্বরে বলল, নিজেকে এতটাও ইম্পর্টেন্ট ভাবা বন্ধ করুন। আপনার সাথে আমার কোনো খাস সম্পর্ক নেই, আর না ছিল। আপনি আর আপনার বাবা যা করেছিলেন, তারপরেও যে আপনার সামনে জীবিত দাঁড়িয়ে আছেন আপনারা, ইউ শুড বি গ্রেটফুল ফর ইট। তামিম নাটক করলো, ভয় পাওয়ার ভঙ্গিতে হাত তুলে বলল, তাই? ওস, আই এম স্কোয়াড। এবার কি করব? আমায় জেলে ঢুকিয়ে দিবি? প্লিজ অরু, ডোন্ট ডু দ্যাট। তুই তো আমায় ভালোবাসিস না, এমন করিস না প্লিজ। ওরও মুখ কুঁচকে ঘৃণিত চোখে চেয়ে আছে। তামিম ফিক করে হেসে ফেলল। পরপর আগুন ঝাড়া চোখে বলল, ভালোবাসা? মাই ফুট। তুই আমাকে কখনো ভালোই বাসিসনি। ওরও তাচ্ছিল্য করে হাসে। এইসব নাটক দেখিয়েই তো তখন পার পেয়েছিলেন। কত পার পাবে আর? যতবার পাওয়া যায়। তামিম হাসে, পায়ে পায়ে এগিয়ে আসে অরুর দিকে। অরু দাঁড়ায় না, দৌড়ে বেরিয়ে যেতে নিলে তামিম তার হাতটা চেপে ধরল। সুযোগ বুঝে মুখ চেপে ঘরের ভেতরে এনে দাঁড়ালে দরজা আটকে দিল। অরু আঁতকে উঠল, চোখে তাকালো তার দিকে। রুম সাউন্ড প্রুফ, হাজার চেঁচালেও লাভ নেই। মায়া কেন আসছে না এখনো? তাকে ফাঁসিয়ে দিয়েছে সে। শিট, কেন দাঁড়িয়েছো? এবার কি করবে? এত বছর আগের ঘটনা আবারও রিপিট হবে? ওরু মরে যাবে। তামিমের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে চাইল ওরু, ছাড়াতে না পেরে ছটফট করতে লাগলো। তামিম হাতটা মসড়ে ধরে। ওরু ছলছল চোখে তাকালো, বলল, ছাড়ুন তামিম ভাইয়া, ছাড়ুন প্লিজ। তামিম ঝুঁকে আসে, অগ্রাহ্য করে তার আকুতি। জিজ্ঞেস করে, আচ্ছা অরু, তুই তো আমায় ভালোবাসতিস, তাই না? অরু জবাব দেয় না, ব্যথায় মুখ কুঁচকে আসে। তামিম বলে, আমার তোকে অপছন্দ না, তবুও সেই দিনের ব্যাপারে আমি সরি। এবার চল বিয়েটা করি। অরু ফিসফিসিয়ে বলে, পাগল আপনি? মাথায় সমস্যা রয়েছে? নয়তো এই সব বলতেন না। আমি ম্যারিড, এটা আপনি খুব ভালো করেই জানেন। বিয়ে কেন করেছিলি? আমি বলেছিলাম, তুই তো এমনি এইসব বিয়ে মানিস না। দেন ডিভোর্স হিম। আই লাভ ইউ, ট্রাস্ট মি। ওরও হাত ছাড়াতে চেয়ে বলে, আপনারা বাপ ছেলের দুজনেরই একা পশু, তোদের শুধু শরীরটাই দরকার। এটা আমার চেয়ে ভালো আর কে জানে? তামিম তাচ্ছিল্য করে হাসল, আমার বাপ তোর চাচা হয়? আনফর্চুনেটলি। ওরও থামে, শান্ত হয়ে তামিমের দিকে তাকায়। আপনার ভ্রান্তি ভাঙুক। আমি আপনাকে ভালো টালোবাসি না। চাইল্ডহুড ক্রাশ টাইপ ছিলেন এক সময়,
সেটাও এখন ঘৃণায় পরিণত হয়েছে। আর ওইরকম বয়সে তো অনেকেই ভালো লাগে। তো সবাইকে বিয়ে করবো এখন? কেমন কথা? হাত ছাড়ুন, ভালোই ভালোই। তামিম অরুর হাত আরো জোরালো ভাবে ধরল, কণ্ঠ এই পর্যায়ে কাতর শোনালো, বাট আই লাভ ইউ অরু। শুভ্র তীব্র অনীহা সত্ত্বেও বসে রয়েছে শফিক আর মুনিয়ার সামনে। এত কথাবার্তা বলতে ভালো লাগছে, তার উপরে সে এনাদের বিশেষভাবে চেনেও না। অপরিচিত ব্যক্তিদের সর্বদা এড়িয়ে চলা শুভ্র এখন এইভাবে সঙ্গের মতন করে বসে থাকা একদমই সহ্য হচ্ছে না। অরুটাও কোথায় গিয়েছে? এখনো আসছে না। মেয়েটার কি বিন্দু মাত্র কমন সেন্স নেই? তাকে একা ফেলে এভাবে চলে গেল। মায়া রান্নাঘরে গিয়ে কেক হাতে বেরোলো। দেরি করাটা ইচ্ছাকৃত। সে এসে টেবিলে 4টে প্লেট রাখা আর ট্রে রাখলো। বাবা মা আর শুভ্রর হাতে 3টে প্লেট তুলে দিয়ে আরেকটা প্লেট নিয়ে ভেতরে যেতে নিলে তারপর তখনই শুভ্র ডাকে, এক্সকিউজ মি আপু। মায়া ফিরে তাকায়, বাবা মায়ের দিকে চেয়ে শুভ্রর দিকে নজর ফেরায়। জি ভাইয়া। ওরও কোথায়? একটু ডেকে দিন না, আমরা বের হব এক্ষুনি। মুনিয়া জামান আর শফিক খান একে অপরের মুখ চাওয়াচাই করলেন। এরপর মুনিয়া বললেন, এখনই যাবে কি বাবা? রাতের খাবারটা খেয়ে যাবে। এখনই যাওয়ার কি দরকার? বসো তো। আসলে আমার কিছু কাজ আছে, ওরুকেও যেতে হবে সাথে। শফিক খান সুযোগ বুঝে বললেন, অরু থাকুক এখানে, তুমি কাজ সেরে এসো। শুভ্রর মুখ কেমন যেন শক্ত হয়ে আসে, তবুও যথাসম্ভব সাবলীল স্বরেই বলে, আমি ওকে একা ছাড়তে চাইছি না। আর অফিস রিলেটেড কাজ তো, ওকে দরকার। শফিক খান কপাল কুঁচকে চেয়ে থাকেন। শুভ্র চোখ সরায় না। পরিবেশ থমথমে ঠেকলো এই পর্যায়ে। মুনিয়া পরিস্থিতি সামাল দিতে মায়াকে বললেন, মায়া, অরুকে ডেকে আনো তো। মায়া মাথা দুলিয়ে চলে গেল। দরজার সামনে এসে দরজা আটকানো দেখে ভুরু কুঁচকে এলো। সে দরজা ধাক্কালো, নিজের উপস্থিতি জানান দিয়ে দরজার নবটা ঘুরিয়ে শব্দ করতে লাগলো, দরজা খোলো না কেউ। মায়া এবার কল করলো তামিমকে। বার কয়েক ফোন করার পরেও রিসিভ হলো না। সময় গড়াচ্ছে। মায়া শঙ্কিত হলো। আশেপাশে চাইতেই দেখলো শুভ্র আসছে এই দিকে। পিছু পিছু মা বাবাও আসছে। শুভ্র এসে জিজ্ঞেস করে, অরু? মায়া দরজা দেখিয়ে বলল, ভেতরে। ধাক্কিয়েছি, কল করেছি, খুলছে না দরজা। শফিক খান এপাশে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। শুভ্র ভুরু কুঁচকায়। অরু একা ভেতরে? মায়া চাই মায়ের দিকে। শুভ্রর আওয়াজ উঁচু হলো, ওরও কি একা ভেতরে? জিজ্ঞেস করেছি কিছু। মুনিয়া ঘাবড়ালেন শুভ্রর কথার ধরনে। কেমনভাবে কথা বলছে এই ছেলে। মায়া ভীত চোখে তাকালো। শুভ্রর মুখমণ্ডলে কেমন যেন কঠোরতার ছাপ। মনে হচ্ছে এখনই ঠাস করে চড় থাপ্পড় বসিয়ে দেবে। মায়া ভয়ে সিটিয়ে বলল, না। কে আছে আর ভেতরে? মায়া বলতে সময় নিল। ইতি উতি করছে দেখে শুভ্র ধমকে ওঠে আবার। কে আছে ভেতরে? একবারে উত্তর দিচ্ছেন না কেন? মায়া তোতলাতে বলল, ভাইয়া। শুভ্রর গলা থেকে যেন আগুন ঝরে পড়ল এবার। কমন সেন্স ভেজে খেয়েছেন? একটা ছেলের সাথে একা রেখে বেরিয়ে গিয়েছেন কি করে? শুভ্র দরজা ধাক্কাতে লাগলো অনেক জোরে। দরজা খুলছে না দেখে এবার জোরে সোরে লাথি বসালো দরজায়। মুনিয়া বেগম এলেন। বাবা শান্ত হও, এমন করো না। করবো না? ওকে একা ভেতরে একজনের সাথে রেখে আমি চুপ থাকবো? আমার এখানে অরুকে নিয়ে আসাটাই ভুল ছিল। ওর কথায় এসে তো গিয়েছি, বাট ইট ওয়াজ এ গ্রেট মিস্টেক। পরপর 3-4 বার ধাক্কানোর পর দরজাটা খুলল। সবেগে গিয়ে আঘাতে করলো দেওয়ালে। নব খুলে পড়ে গিয়েছে নিচে। শুভ্র ছুটে ভেতরে এলো। অরুর হাত ধরা তামিমকে দেখেই কেন যেন ধৈর্য ফুরিয়ে গেল। সবেগে ছুটে ঘুষি বসালো তার মুখে। অতর্কিত হামলায় ছিটকে পড়ে তামিম। শুভ্রর কি হলো কে জানে। সে থামল না।
একের পর এক আঘাত করতে লাগলো তামিমকে। শফিক খান এগিয়ে গেলেন ছেলেকে ছাড়াতে, শুভ্রকে এক ধাক্কায় সারালেন। সে পিছিয়ে যায় কয়েক কদম। অরু একপাশে দাঁড়িয়ে ছিল আতঙ্কিত হয়ে। শুভ্র এবার ক্ষিপ্ত হলো খুব। তামিমের দিকে তেড়ে মেরে যেতে নিলে অরু আটকালো তাকে, হাত টেনে ধরল। শুভ্র অপ্রত্যাশিত বাধা পেয়ে থামে, অবাক হয়ে তাকায় অরুর দিকে। অরু তার হাতটা খামচে ধরেছে, ফ্যাঁসফেঁসে গলায় বলে, এখান থেকে চলুন প্লিজ, আমি থাকবো না এখানে। শুভ্র সংযত করে নিজেকে, আলগোছে অরুর হাতটা সরিয়ে নিজেকে শক্তপোক্তভাবে ধরল। অরু গুটিয়ে এলো তার পিছে। শুভ্র শক্ত গলায় শফিক খান আর তামিমের উদ্দেশ্যে বলল, এখানে আসা আমার ভুল ছিল, আর আমি স্টিল রিগ্রেট করেছি তার জন্য। লিসেন, শি ইজ মাই ওয়াইফ। আপনারা দুজন দূরে থাকুন ওর থেকে, ইভেন কন্টাক্টও বন্ধ রাখবেন। আদারওয়াইজ আমি নিজের আসল রূপ দেখাতে বাধ্য হব, যা আমি চাইছি না। লিসেন, মনে রাখবেন। অরুর কিছুক্ষণের জন্য মনে হলো সে ভুল শুনেছে। সে কি স্বর্গে রয়েছে? এটা কি স্বপ্ন? ঘুমিয়ে স্বপ্ন দেখছে সে? ঘুম ভেঙে ভ্রম কাটলেই কি এই স্বপ্নের পতন? অরু শুভ্রের ধরে রাখা হাতের দিকে চাইল একবার, বিস্ময়ে স্তম্ভিত নয়ন জোড়া। অপ্রত্যাশিত কিছু শব্দ তরঙ্গ কানে ভাসতেই আঁখি জোড়া প্রকট হলো বিস্ময়ে। অরু হতভম্ব, নিজ প্রতিক্রিয়া নিয়েই মেয়েটা দ্বিধান্বিত বটে। শুভ্র হুট করেই এমন বলবে তা কল্পনাতীত। শুভ্রর কথার পিঠে জবাব বসালো মুনিয়া বেগম। তিনি বুদ্ধিমতী মহিলা, শান্ত মেজাজে পরিস্থিতি হাতে নিতে পটু। এই যাত্রায়ও ব্যতিক্রম কিছু ঘটল না। তিনি বড্ড কোমল গলায় কৌশলে পরিস্থিতি সামাল দিতে বলেন, তুমি শান্ত হও বাবা, ওরা হয়তো নিজেরা নিজেরা পার্সোনাল কোনো কথা বলছিল, কাজিন হয়তো দুইজন, বলতেই পারে, তাই না? শুভ্র তৎক্ষণাৎই প্রতি উত্তর এলো, না পারে না, মোটেও পারে না। কাজিন বলেই মাথা কিনে নেয়নি। যদি তাও ওদের অ্যাকচুয়ালি ভালো কোনো কাজিনের মতো সম্পর্ক হতো, তখন হয়তো এটা নর্মাল হতো, তবে তা না তো, তাই না? আর সবচেয়ে বড় কথা, আমার বইয়ের সাথে কিসের পার্সোনাল কথা থাকবে ওর? শেষ প্রশ্ন ছুড়ল তামিমের দিকে চেয়ে। চোখ থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে যেন, পারলে মুহূর্তে ধ্বংস করে দিত তাকে। তার দাঁত কিরমির করছে, মন চাইছে বেশ কিছু শক্তপোক্ত বাক্য ছুড়তে, তবে ভদ্রতা বজায় রাখতে নিজের কাজে সংযমের রেখা টানছে সে। অরুর বিস্ময়ের যাত্রায় পাহাড় ডিঙালো, তার চোখ জোড়া বিস্ময়ে মার্বেল। বউ দ্বিতীয়বারের মতো সকলের সামনে এমন সম্বোধন শুনে অরুর তনু মন কাঁপল যেন, অদ্ভুত লাগতে শুরু করলো। বলিষ্ঠ শরীরের ছায়ায় থেকে রীতিমতো ছোটখাটো কাঠবিড়ালির মতো শরীর, মিষ্টি ফুলের ঘ্রাণ নাকে ঠেকছে, চেরি ব্লসমের একটা মিষ্টি ঘ্রাণ। অরুর নাক পিটপিট করছে। সে সরে দাঁড়ালো ধীর পায়ে, শুভ্রের হাত থেকে হাত ছাড়াতে চাইলে শুভ্র আরো শক্ত করে চেপে ধরে। অরুর ছোট বুকটা ছলকে উঠল। মুনিয়া বেগম কথা শোনালো তখন, আমরা বসে শান্ত হয়ে কথা বলতে পারি শুভ্র, তুমি যেমন ভাবছো অমন না। আমরা অরুকে অনেক ভালোবাসি, তাই স্নেহও করি, ও আমাদের মেয়ের মতো। শুভ্র অবজ্ঞা করে হাসে, নতুন তো দেখছি না। তার অবহেলার স্বর করুণ। অরুর সুনিপুণ ভুরু জোড়া কুঁচকে এলো, ত্রস্ত বেগে ঘাড় উঁচিয়ে চাইল শুভ্রের দিকে। তার সন্দেহভাজন দৃষ্টি এড়িয়ে গেল শুভ্রের দিকে। মুনিয়া বেগম ভুরু কুঁচকে ফেলেন, কিছু একটা আন্দাজ করে শুভ্রকে জহুরীর চোখে পর্যবেক্ষণের খাতায় নাম ঢুকিয়ে নিলেন। শফিক খানও তখন কপাল কুঁচকে রয়েছে। তামিম হুট করেই বলে উঠলেন, আঙুল তুলেছেন কার দিকে? অরু আপনার কাছে কতটা সেফ আছে? আদৌ কি আছে তো? তথাকথিত স্বামী হন তোর, দেখা গেল
বাক্যে দাড়ি বসানোর সময় পেল না বেচারা, তার মধ্যেই শক্ত হাতে ঘুষি পড়ল নাকে। বেশ জোরে সোরেই লেগেছে। তামিম ব্যথায় নাক চেপে বসে পড়ে বিছানায়। হাত সমানে সামনে তুলতেই রক্ত ভেসে ওঠে চোখে। মুনিয়া বেগম আঁতকে উঠলেন, ধমকে উঠলেন শুভ্রকে। কি করেছো কি তুমি? পাগল হয়ে গেছো? আমার ছেলেটাকে মেরে ফেলবে তুমি? যা করেছো মরে যাওয়াই উচিত ওর। ভাগ্য এখনো ভালো যে ও এখনো জীবিত আছে আপনার ছেলে। শরীফ খান এবার মুখ খুললেন, গমগমে গলায় গুটি কয়েক শব্দ আওড়ালেন। তোমাদের ভালোবেসে ডেকেছিলাম, অরুকে নিজের মেয়ের মতো মনে করেছিলাম আমি। মায়া আর অরু সমান। আর আমার কাছে আরো কিছু বলার পূর্বেই অরু বলে উঠল, নিজের মেয়ে? সিরিয়াসলি? মায়ার সাথেও আপনি একই কাজ করতেন যা আমাদের সাথে করতে চেয়েছেন। কি করেছিলাম আমি অরু? শরীফ খান তার দিকে চেয়ে আছে, অগ্নিশিখার মতো উজ্জ্বল তার দৃষ্টি। চোখের ইশারায় নীরব হুমকি ছুটছে। শুভ্রর নজর ঠেকল তা। সে অরুকে আড়াল করে দাঁড়ালো, শক্ত চোখে চাইল শরীফ খানের দিকে। শরীফ খান চোখ তুলে শুভ্রের দিকে চাইলেন, নিভৃতে হাসলেন। এতটুকু ছোকরা তুমি? আমার চোখ রঙিন হলো? রঙিন না, তোমার মতন চুনোপুঁটিদের আমি পায়ে মাড়াই করি না। শুভ্র হাসে। আপনাকে অসম্মান করে আমি কোনো কিছুই করতে চাইছি না। আফটার অল চাচা শ্বশুর হন আমার। আই হ্যাভ টু রেসপেক্ট ইউ। তাই বলবো, এমন কিছু বলেন না যাতে করে নিজের সম্মানটা খোয়াতে হয়। তামিম রেগে গেল। ঠিক হয়ে কথা বললেন। আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদেরই হুমকি দিচ্ছেন? আজব লোক। তুমি আগে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো। আমি তোমার ছোট না যে যা তা ভাবে কথা বলবে। আপনি নিজে ম্যানার্স শিখুন আগে। গায়ের জোরে শুধু মারতেই আসেন পারেন। আর আর কিছুই না। ওর সাথে যা হয়েছে সেটা পাস্ট। আমরা এত রেষারেষির পরেও ঠিক করতে পারবো না। আমি ক্ষমা চাইতে চেয়েছিলাম, আপনারা ইস্যু ক্রিয়েট করলেন শুধু শুধু। শুভ্র ক্ষেপে গেল। রাগ সামলাতে না পেরে তার দিকে এগোতে নিলেই অরু ত্রস্ত বেগে তার হাতটা টেনে ধরল। সে এমন ঝামেলায় জড়াতে চায় না। এসব অসহ্য ঠেকছে তার কাছে। কেমন যেন দম বন্ধ লাগছে। মনে হচ্ছে শ্বাস আটকে এই বুঝি মারা যাবে। আপাতত সে বের হতেই চায় এখান থেকে।